চিত্রাঙ্গনা সিজন 2 লিখেছেন ইশরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা 3। চিত্রা ঘুমিয়ে পড়েছে। এই মাঝরাতে আচমকা ফারাজের ঘুম ভেঙে যায়। আসলে কি তার ঘুম ভেঙে গিয়েছিল নাকি সে ঘুমায়নি? ইতালি থেকে কল এসেছিল, তাকে জলদি ফিরতে হবে। এই বাংলাদেশ, এই উৎক ঝঞ্ঝাট তার জন্য নয়। তার পছন্দ পারমাণবিক বোমা। সেখানে সাপোজিটরি দিয়ে কাজ চলবে কি? ফারাজ মাথা দুদিকে ঝাঁকিয়ে ঘাড়ে এক হাত দিল। ব্যথা করছে ঘাড়টা। সে খালি গায়ে বিছানা ছাড়ল। বারান্দায় যাওয়ার আগে চিত্রার গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে কপালে একটা আলতো করে চুমু বুলিয়ে দিল। নিজের বালিশের নিচ থেকে রিভলভার বের করে বারান্দায় গিয়ে বসলো। রকিং চেয়ারে বসে পিস্তলটা ভালো করে খুঁটিয়ে দেখলো। হাতের এই পিস্তলটা ফারাজের কাস্টমাইজ করা। এখানে স্বর্ণ আর হীরা দুটোই বসানো। তার থেকে বড় কথা, এই পিস্তলের গুলিতেও স্বর্ণ ব্যবহার করা হয়েছে। মানে এই পিস্তলের একটা গুলি যার কপালে আছে সে তার বরঞ্চ লাভই, কারণ এতে যে পরিমাণ স্বর্ণ ব্যবহার করা হয়েছে তা একটা মানুষকে নিচ থেকে মুহূর্তে উপরে পাঠিয়ে দিতে সক্ষম। ফারাজ একটা সিগারেট ধরল। ধোঁয়া ছেড়ে চোখ মুখ বন্ধ করতেই আগের জীবনের কথা মনে পড়ে গেল সেই ফারাজ এলাহিকে, যার দাপট সারা ইতালি জুড়ে এখনও বিচরণ করছে। এটা একটা সাধারণ ফারাজ এলাহি, কিন্তু স্মাগলার হয়ে ওঠার গল্পটা এত সহজও ছিল না। রোজ সারা বিশ্বে মাছ রপ্তানির পাশাপাশি অবৈধ মাদক দ্রব্য অস্ত্র পাচার কি এতটাই সহজ? এছাড়া কেবল যে তাদের কাজ এখানে সমাপ্ত ছিল তাও তো না। এই অস্ত্র তৈরি করা, মাদক তৈরি করা কত কি! এত বছর ধরে সাজানো সাম্রাজ্য কি একটা মানুষ এভাবেই শেষ করে দিতে পারে? ফারাজ চোখ খুলল। হাতে যে সিগারেটটা সেটা ইতালিয়ান একটা ব্র্যান্ড, যেটা ফারাজ এলাহির নিজস্ব ব্র্যান্ড। তবে ফারাজ সবই অবৈধ তাও নয়। লাইসেন্সপ্রাপ্ত মাদক তৈরি আর অস্ত্রের কারখানা আছে। তবে কথায় আছে না, সকল বৈধতার পিছনেও কোনো না কোনো অবৈধ বিষয় লুকিয়ে আছে। ফারাজ ঘুমন্ত চিত্রার দিকে তাকায়। ওর পাসপোর্ট হয়নি, কোনো সমস্যা আছে। ফারাজ চিত্রার দিকে তাকালো। সে কিছু জানে না। মনে মনে শুধালো, আমি কিছুই বিশ্লেষণ করে দেখব না আগুন সুন্দরী। আগুন আপনি থেকে জলের কাছে ধরা দেবে। সে আকাশের দিকে তাকাতেই হঠাৎ পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরলো। ফারাজ না তাকেই বলল, এত ক্লান্ত করে দেওয়ার পরও আগুন সুন্দরীর ঘুম ভাঙল যে? কারণ আপনার আগুন সুন্দরী আরও বেশি ক্লান্ত হতে চায়। তাহলে পুরো এলাহি বাড়ি আরও দুবার ঝাড়ু দাও বলেই চোখ টিপে হাসলো ফারাজ। আপনি কখনো ভালো হবেন না নাকি? চিত্রা ফারাজের আঙুলের ভাঁজ থেকে সিগারেটটা নিয়ে নিজের ঠোঁটের মাঝখানে রাখতে যায়। তখনই ফারাজ রাগের দৃষ্টিতে তার দিকে চেয়ে সিগারেটটা বাইরে ফেলে দেয়। কি চাই তোমার? আপনাকে। ফারাজ পকেটে রাখা পিস্তলটা বের করে চিত্রার ঠোঁট নিতে ধরল। হেসে বলল, আমায় খুশি করতে পারবে? খুশি হলে কি দিবেন? এই জীবন তোমার নামে লিখে দিয়েছি, আর কি চাই? চিত্রা নিজের খোলা চুলগুলো খোপা করে ধীরে ধীরে ফারাজের গা ছুঁয়ে হাত স্পর্শ করল। আচমকাই কৌশলে চিত্রা হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে একবার বুক বরাবর তাক করে ধরে বলল, এবার তো আমাকে খুশি করতে হবে যে? ফারাজ চিত্রাকে এক ধাক্কায় পিছনে ঘুরিয়ে তার পিঠে চুমু বসিয়ে দিতেই চিত্রা জিজ্ঞেস করলো, আপনার উদ্দেশ্য কি? ফারাজ বাঁকা হেসে তাকে কোলে নিয়ে খাটের দিকে যাত্রা ধরে গুনগুনিয়ে বলল, क्या जाने तू मेरा इधर ले जाऊंगा सन से चुरा के, दिल के रहा है गुनहगार बन जा। সকাল সকাল ফারাজ দরকারি কাজে বাইরে চলে গেছে অব্রের সঙ্গে। বজ্রকে দায়িত্ব দিয়েছে চিত্রাকে যেন কলেজে নিয়ে যায়। এমনিতেই ফাঁকিবাজ মহিলা, খালি পড়ালেখা না করে না করার ধান্দাটি। একাডেমিক বই না পড়া, উপন্যাসের বই নিয়ে ঘষাঘষি করে। কি পাগল মেয়ে! মানে উপন্যাসের নায়ক তার জীবনে থাকতে সে এখন কেন উপন্যাস পড়বে? টু মাছ ছোট লোক বউ। চিত্রা তৈরি হয়ে সকাল সকাল অন্দরমহলে প্রবেশ করতেই নদীর সঙ্গে আচমকা ধাক্কা খেল। চোখ মুখ ফুলে ফেপে আছে। চিত্র সরাসরি তাকে জিজ্ঞেস করলো, রাজন ভাই রাতে বাসায় আসেনি? না মানে? দেখুন ভাবি, যে মানুষ হওয়ার সে মানুষ হবেই। আর যার জন্মই হয়েছে অমানুষ হওয়ার জন্য তাকে কখনো মানুষ বানাতে পারবেন না। ভাবি শুনছেন পশু হত্যা কিন্তু জায়েজ আছে বলেই চিত্রা নিচে নেমে গেল। চিত্রা সিঁড়ি বেয়ে নিচে নামে আসতেই জুনায়েদ এলাহির সঙ্গে সাক্ষাৎ। জুনায়েদ এলাহি একজন সহকর্মী আছে। চিত্রা বউ হয়ে আসার পরে একটা কাজে তাকে কই যেন পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ মনে হয় ফিরেছে। জুনায়েদ চিত্রাকে দেখেও না দেখার ভান করে রুমে চলে নিলেই জুনায়েদের সেই লোক চিত্রার সামনে এসে দাঁড়ায়। চেঁচিয়ে বলে, আমার স্যারের এই হাল আপনার জন্য হয়েছে। আপনার মরণের দিনও ঘনায় আইতেছে। ভুলা যাবেন না আপনার স্বামী ও ফারাজ এলাহি।
রক্ত কিন্তু এই বাড়িরই। আর তার বাপ কেমন ছিল জানেন তো? দুঃখিত, আমি আবর্জনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক নই। জুনায়েদ লোকটিকে চলে আসতে বললেও লোকটি মুহূর্তে রেগে উঠল। হুঁশ জ্ঞান হারিয়ে আচমকা চিত্রার গলা চেপে ধরতেই চিত্রা যন্ত্রণায় হতে শুরু করলো। ভাগ্যিস তার চিৎকারে বজ্র জলদি এসেছিল, নইলে কী যে হতো। জুনায়েদ পরিস্থিতি সামলে তার লোককে নিজের রুমে নিয়ে যায়। চিত্রাকে বজ্র সামলায়। চিত্রা নিজেকে সামলে বজ্রকে বলল, প্লিজ ফারাজকে এসব কিছু জানাবেন না, সে জানলে কিয়ামত করে ফেলবে। বজ্র চুপ করে রইল। যে লোক তার গলা চেপে ধরেছে তাকে বাঁচাতে চাইছে। তবে ফারাজের কি এই ঘটনা অজানা থাকবে বলে মনে হয়? বজ্র দেয়ালের কোণে থাকা ছোট হিডেন ক্যামেরার দিকে তাকায় এক পল, মনে মনে আবার বলল, আরেকটা কোরবানি। পরক্ষণে চিত্রার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, ঠিক লাগছেন তো? চলুন। চিত্রা বজ্রের সঙ্গে বাড়ি থেকে বের হতেই ফারাজ একটা নিঃশ্বাস ছেড়ে ল্যাপটপ বন্ধ করে তীক্ষ্ণ কণ্ঠে গাড়ির সামনে সিটে বসা থাকা অব্রকে বলল, গাড়ি ঘোরা অব্র, একটা জরুরি কাজ আছে। জরুরি কাজ মানে? ওখানেই তো যাচ্ছি, তুই বাড়ির দিকে গাড়ি ঘোরা। ফারাজ ধমকে উঠে অব্র পাশে বসে থাকা ড্রাইভারকে বলতো, এই বয়রা কানে শোনো না, পিছনে ফিল্ম বানানোর সময় তো কান সহ পশ্চাদেও সজাগ হয়ে যায়। ফার্স্ট ইয়ারের আজকে নবীনবরণ আছে, অনেক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে, ওই দিদিদেরকে বরণ করবে সেকেন্ড ইয়ারের মেয়েরা। চিত্রাকেও সিলেক্ট করা হয়েছে। দুনিয়া নিজের খেয়ে পরের বেটা বেটিকে মালা পরিয়ে বরণ করা লজিক চিত্রা বুঝে না। চিত্রা হাতের ফুলের মালাটা অতিথিকে পরিয়ে দেওয়ার জন্য চোখ তুলে তাকালো। ও মা গো, বেটা দেখি ডিপজল ফেইল, আলু থালু চোখ আর মুখটা নিয়ে তাকিয়ে আছে চিত্রার দিকে। স্যার মাইক্রোফোন দিয়ে বললেন, এই হলেন সুহান পালোয়ান। উনি একজন গণ্যমান্য উদ্যোক্তা। উনি জনসেবার অনেক ভূমিকা রাখেন, সকলের আপদ বিপদে পাশে থাকেন। সকলে করতালি দিল। চিত্রা মঞ্চ থেকে নেমে যেতেই সিফাত পাশ থেকে সুহানকে বলল, এভাবে তাকিয়ে থাকেন না মিয়া ভাই, মানুষ কি মনে করব। সুহান গলা নামিয়ে বলল, মানুষ গোল্লায় যাক, আমি আমার বউয়ের দিকে তাকাইছি। আপনার বউ? ভবিষ্যৎ কইলাম আর কি, যাই হোক, ওরে এখন থেকে ভাবি বইলা ডাকবি। কিন্তু ভাবি তো আপনার দেখাই মুখ ভেংসি কাটছে। আজ মুখ ভেংসি কাটছে, কালকে আমার লেগে ভালোবাসার ফোন কাটবো, এটাই বাস্তব। সোহন সাদা দাঁতগুলো বিকশিত করে হাসলো। চিত্রা গিয়ে তার সহপাঠীদের সঙ্গে বসে পাশ থেকে সহপাঠীরা বলে উঠল, তোর সঙ্গে কালো আটাকে কিন্তু জম্পেশ লেগেছিল। উফ, চাঁদ আর পাদ এক ফ্রেমে। এক কাজ কর বোন, তুই তোর জামাইকে ছেড়ে দে আর এটাকে বিয়ে করে নে, তাহলে তোরটাকে আমি পটিয়ে নেব, কারণ তোর জামাইকে আমার সঙ্গে ভালো মানাবে। চিত্রা চারপাশে একবার তাকিয়ে মেয়েটিকে মিডল ফিঙ্গার দেখিয়ে বলল, ওইটার সঙ্গে তোকেই মানাবে। দুইটার কালারও একই রকম, গুয়ের মতো, বাচ্চাও হবে গুয়ের মতো, একবারে পারফেক্ট। চিত্রাকে আশেপাশে কেউ না দেখলেও সুহান ঠিকই লক্ষ্য করেছে। সে উঠে দাঁড়াতে গিয়ে সিফাতকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কই যান ভাই? বলছিলাম বাসা থেকে জরুরি কাজ সেরে আসেন। এখন এখানে বাথরুম কই খুঁজবো? জানোয়ারের বাচ্চা, কানা মগা, তোকে কইছি আমার প্রকৃতি ডাক দিছে, দেখাস না তোর ভাবি মাঝের আঙুল দেখাইয়া তার কাছে আমার ইশারায় ডাকলো। সিফাত কোন মুহূর্তে সোহানকে জায়গায় বসেই বলবো, এই জন্যই বলছিলাম একটু ট্রেন্ড ফলো করেন। আপনার ভাবি আপনার ভাবি ডাকছে নাকি? কচু দেখাইছে? জি, ওই আঙুল দেখানোর মানে হলো কচু। সোহানের চোখ বড় বড় হয়ে গেল। সে মুহূর্তেই বলল, নাউজুবিল্লাহ, তাহলে আমায় দেখাই নাই, হয়তো ওই পাশের মায়ারে দেখাইছে। এই সিফাত বাদ দে, তুই ওই বাল পাকনা স্যারে গিয়া বল আমার ভাষণটা যেন জলদি দেয় সবার আগে। কয়েকটা খুন করার এখনও বাহি আছে, শেষ করতে হইব। আর আবার ওইসব দেরি হইয়া যাইতেছে। ভালো কথা, ওইটা মানে কি আসলে ওইসব? সিফাত নিঃশ্বাস ছেড়ে কপাল থেকে হাত ছড়িয়ে বলল, আরে হ্যাঁ ভাইজান, আপনারা আমি প্রমাণ করে দেখাবো। নাউজুবিল্লাহ। চিত্রাঙ্গনা সিজন 2 লিখেছেন ইসরাত জাহান জেরিন, পর্ব সংখ্যা 4। বাড়ির গ্যারেজে বন্দি করে রাখা হয়েছে জুনায়েদের বিশ্বস্ত লোক মাইকেলকে। ধর্মে খ্রিস্টান হলেও তার আসল ধর্ম পাপ করা। একে তো সরাসরি শয়তানের দূরসম্পর্কে মাস্ততো ভাই বললেও কম হয়ে যাবে। ফারাজের গায়ে ছাই রঙা একটা ব্লেজার,
সে ব্লেজারটা খুলে অব্রকে ধরিয়ে দিল। তার সাদা ফর্মাল শার্টের উপর ছাই রঙা ভেস্ট। শার্টের হাতার বোতাম খুলে হাত খুঁটিয়ে এবার তাকালো বেঁধে রাখা মাইকেলের দিকে। ফারাজ গম্ভীর, অন্যদিনের মতো হেসে হেসে জান দিচ্ছে না। এটাই অব্রকে আরও বেশি করে ভাবাচ্ছে, কারণ হেসেই যেই মানুষটা এত সুন্দর করে জান কেড়ে নিত, সে রেগে কেমন করে জান কেড়ে নেবে কে জানে। তবে অব্র বেশি অবাক হচ্ছে আজ এতদিন পর ফারাজকে এই রূপে দেখে। সে না বলেছিল সব ছেড়ে দিবে, তাহলে এই রক্তপাত, এইগুলি, এসব কি? তাহলে কি ফারাজ এলাহির পরিবর্তন ঘটবে না? যাই হোক, খারাপ মানুষ মারলে পাপ হয় না। খারাপের জন্য দুনিয়া খারাপ হতে হয়। যদি না হতে পারে তাহলে এই দুনিয়া তোমার মতো দুর্বলের জন্য নয়। ফারাজের দৃষ্টি মাইকেলের ডান হাতের উপর। ওই হাত দিয়ে সে চিত্রার গলা চেপে ধরেছিল, তাই না? সে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ছাড়ল। রাগে ফর্সা মুখটা কেমন লাল হয়ে গেছে। ফারাজ হাতের ঘড়িটা খুলে রেখে শান্ত স্বরে অব্রকে বলল, হাতুড়ি দে। অব্র নিজের অজান্তে হাতুড়ি তুলে দিল। রডটা শীতল, ভারী, আর তার শুষে থাকা মরিচার গন্ধটুকু মাইকেলের দিকে এগিয়ে যেতে যেতে আরও স্পষ্ট হয়ে উঠল। ফারাজ রডটা হাতে নিয়ে আস্তে করে মাইকেলের ডান হাতে সামনে নাড়ল। তার বরফের মতো ঠান্ডা স্বরে পরিণত হলো, এই হাত চিত্রার গলা চেপে ধরেছিলি, তাই না? মাইকেল থম খেয়ে কেঁপে উঠল, চোখে জল আর অসহায় ছায়া। মাফ করেন, আর হইব না। ফারাজ তাকে কোনো কথা শেষ করতে দিল না। কোনো রাগ নেই, কোনো চিৎকার নেই তার দৃষ্টিতে। ফারাজ অব্রের দিকে তাকিয়ে সে তার হাতে তুলে দিল সরু অ্যালেন কি স্ক্রু টাইট করার ছোট যন্ত্র, কিন্তু আজ এটা প্যারেকের থেকেও ভয়ঙ্কর। অ্যালেন কি আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে ফারাজ মাইকেলের দিকে তাকালো। মানুষ ভুল করে মাইকেল ধীরে, খুব ধীরে সে যন্ত্রণাটাকে মাইকেলের কড়ার উপর বসিয়ে দিল। ভুল শুটাতে একটু কষ্ট হয় এমনিতেই। ইতিমধ্যে ডান হাতটা নিজের চোখের সামনে পুড়িয়ে যন্ত্রণা দিয়েছে ফারাজ। সেই পুড়ে যাওয়া মাংসের উপর ধাতব ঠান্ডা ছোঁয়াতেই মাইকেল কাঁপালো। অ্যালেন কি ধীর লয়ে মাংসের নিচে ঢুকছে। ব্যথা অস্বাভাবিক, প্রতিটি ক্ষতে কাটার মতো ধাতব চুম্বন। মাইকেলের গলা ফেটে চিৎকার ভেসে আসলো, প্লিজ। ফারাজ মুখ কাছে এনে অদ্ভুত শান্ত স্বরে বলল। চিত্রা শ্বাস নিতে পারছিল না। তুই তাকে শ্বাস নিতে দেসনি। তারপর আরও একটু চাপ, ব্যথা আর যন্ত্রণা সব মিলিয়ে যেন শরীর ভেঙে প্রতিটি স্নায়ু আলাদা হয়ে যাচ্ছে। রডটা আবার তুলে নিয়ে ফারাজ নিঃশব্দে বলল, আমি তোকে শ্বাস নিতে দেবো না। বলেই সে অ্যালেন কি এবার হাতুড়ির সাহায্যে একেবারে পোড়া মাংস ভেদ করে হাতের মধ্যিখানে ঢুকিয়ে দিল। মাইকেলের ডান হাত রক্তে ভিজে যাচ্ছে। অ্যালেন কি তখনও তার মাংসের ভেতর আধা ঢোকানো। ব্যথা এখন আর চিৎকার আনছে না, বরং শরীর নিঃশব্দ হয়ে গেছে। ফারাজ এক কোণে রাখা ছোট একটা বক্স খুলল। সে একটা চিকন স্টেইনলেস স্টিলের পায়ার্স হাতে নিল। ধাতব অংশটা গাঢ় ঠান্ডা। অব্র দম আটকে দেখছিল, যদিও এসব দেখে তার জন্য কোনো ব্যাপার না। ফারাজ ধীরে ধীরে এগিয়ে এসে মাইকেলের সামনে দাঁড়ালো। তার দৃষ্টি একটা মাত্র দিকে বাঁকা, মাইকেলের ডান হাত। এই হাত কাঁপছে, ভয় পাচ্ছে নাকি জান্টুস? ফারাজ শান্তভাবে জিজ্ঞেস করলো। মাইকেল কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, প্লিজ, আর না, আমি ভুল করেছি, আর করবো না আমি। ফারাজ তার কথা থামিয়ে দিল। ভুলের মূল্য দিতেই তো হবে, তা না হলে ভুল বারবার হবে। সে প্লায়ার্সের সরু মাথাটা মাইকেলের তর্জনীর নখের নিচে ঢুকিয়ে দিল। পুরোটা নয়, নখের কোণে, যেখানে মাংস আর নখের আলাদা অস্তিত্ব বোঝা যায়। সেই স্থানে যন্ত্রণা করতেই মাইকেলের শরীর শিউরে উঠল। তুই চিত্রার গলা ধরেছিলি, সে ফিসফিস করে বলে নখের অর্ধেকটা টেনে উঠিয়ে দিল। ব্যথায় মাইকেলের শরীরটা ধপ করে বাঁধা অবস্থাতেই কেঁপে উঠল। কোনো চিৎকার নেই, কেবল ভেতরে হাড় ভাঙা শব্দ, নিঃশ্বাসের ভাঙচুর আর কণ্ঠ থেকে বের হওয়া মোচড়ানো আর্তনাদ। রক্ত প্রথমে একটু সরু বের হলো, তারপর উষ্ণতা ছড়িয়ে পড়ল আঙুলে। ব্যথা আর এত সূক্ষ্ম, এত ধারালো যে শব্দে প্রকাশ করা অসম্ভব। নখের অর্ধেকটা ঝুলে আছে, তোলা হয়নি পুরোটা। অসমাপ্ত যন্ত্রণা সবচেয়ে গভীর। ফারাজ তার মুখের কাছে ঝুঁকে বলল, হাতটা আর কখনো গলা চেপে ধরতে পারবে না, জানিস কেন? রক্তে ভেজা আঙুলটা সে আলতো করে স্পর্শ করল, যেন ব্যথাটা আরও জাগ্রত করে তুলল।
কারণ এই ব্যথা তোকে দেখিয়ে দেবে কারণ নিঃশ্বাস থামানো ঠিক কতটা কষ্ট। মাইকেল কাঁপছে, চোখের পানি, নাকের শ্বাস আটকে যাচ্ছে। সে কিছু বলতে পারছে না। ফারাজ সোজা হয়ে দাঁড়িয়ে প্রায়াসটা মুছল। আমি খুন করি না মাইকেল। তার স্বর স্থির, মৃত জলস্রোতের মতো ঠান্ডা। ফারাজ এবার অভ্রের দিকে তাকালো। পাশে তার আরও দুজন লোক দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে থাকা সবাই ইতালিয়ান, কিছু লোক বাইরেরও আছে। ফারাজ অভ্রকে বলল, গ্রাইন্ডার মেশিনে এনে এক শালাকে জ্যান্ত অবস্থায় জবাই দিবি, তারপর বডি পার্ট আলাদা করে কিছু পার্ট গায়েব করবি আর কিছু পার্ট জুনায়েদ আলাহির কাছে পাঠিয়ে দিবি। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির শিকার সে না হয় তাই অগ্রিম সাবধান আর কি। সমস্যা নেই ভাই, সব ব্যবস্থা করে রাখবো। কাজে যাবেন না? না, ক্ষুধা পেয়েছে। তোর ভাবিকে? সে টু মাচ ফাকিং ডিরেক্ট। কলেজ থেকে সবেমাত্র বের হয়েছে চিত্রা। বজ্র এখনও আসেনি। কই যে থাকে খোদা ভালো জানে। শেষ অপেক্ষা করতে করতে পা ব্যথা হয়ে গেল। গিয়ে বসলো একটা বসার জায়গায়। কিছুক্ষণের মধ্যেই সুহান ভেতর থেকে বের হয়ে আসতেই চোখ গেল চিত্রার দিকে। সিফাত খালি ঝামেলা করে। এটাকে রেখে যাওয়া ভালো। চিত্রার সামনে এগিয়ে যেতে নিবে ঠিক তখনই ফারাজ কাছে এসে চিত্রার ব্যাগটা হাতে তুলে নিল, অপরের কাছে দিয়ে দেয়। চিত্রা কপালে চুমু দিয়ে বলল, মুখটা এত শুকনো লাগছে, আজকে কিছু খাওনি? খেয়েছি, কিন্তু এত যে ক্ষুধা লাগে মনে হয় দুনিয়া সহ খেয়ে ফেলি। ফারাজ চিত্রার কাছে গেল, ফিসফিসিয়ে বলল, বাসায় চলো, স্পেশাল খাবার আছে। কী খাবার? ফারাজ এলাহি। সুহানের সেই দৃশ্য সহ্য হলো না। তার আগে হাত নিষ্ফিস করছে। হঠাৎ পেছন থেকে সিফাত ভাইজান বলে ডাকতেই ফারাজ সেদিকে তাকালো। সুহান সিফাতের দিকে একবার তাকিয়ে সামনে ফিরতেই দেখলো ফারাজ তার দিকে তাকিয়ে আছে। সে এগিয়ে গেল, ফারাজের কাছে গিয়ে বলল, কী খবর ফারাজ এলাহি নাকি? কে কথা বলে? আরে সুহান ভাই নাকি? আসলে একে তো আপনার রঙের সানগ্লাস পরেছি, তার উপর আপনি সামনে দাঁড়িয়ে, বুঝলেন তো অমাবস্যা সাহেব, আপনাকে দেখতে পাইনি। সুহান মেকি হাসলো, বলল, একদিন বুঝবা ফারাজ এলাহি, সেদিন যেন দেরি না হয়ে যায়। আমি ক্লোজ আপ দিয়ে দাঁত মাজি ভাই, তাই এমনিতেই দূরত্ব বেশি সইতে পারি না। তবে বেচারা নিরুটা আপনার জন্য নিখোঁজ হলো কেন? যে বাচ্চাটা আপনার মেয়েটাকে বিয়ে করতে চলে আসলেন। সুহান জবাব দেয় না। সিফাতকে ডাক দিতেই সিফাত এসে পাশে দাঁড়ায়। সিফাত একবারে চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কারোর সঙ্গে নজর মেলাচ্ছে না। ফারাজ সিফাতের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। সুহানকে বলল, মশাই যদি একটু সাইড দিতেন না, মানে এটা আমার বউয়েরকে মানচিত্র দেখানোর সময়, বাসায় জলদি গিয়ে কাজটা শেষ করতে হবে তো। চিত্রা বিপাকে পড়ে গেল। শুরু হয়ে গেল এই লোকের। ফারাজ চিত্রার হাত ধরে পাশ কাটিয়ে চলে যেতেই সোহান সিফাতের দিকে তাকিয়ে বলল, মানচিত্র দেখানোর সময় মানে কি বোঝাইলো এই এলাহি? আমার বউরে সে কি দেখাইব? ভাইজান, আপনার বউ তো এখন তার বউ, আর তার বউ দেখেই তো সে দেখাবো মানে? আরে মানচিত্র। সেটা কি? কিসের মানচিত্র দেখাইব? আরে ভাই ওইটা মানে কি? ওইটা মানে কি? ওই যে ওইটা যে ওর কত বড় সাহস এই ফারাজ এলাহি মানচিত্রের ম্যাপ যদি না ছিঁড়ছি। পারবেন না ভাই? পারবেন কি ভাই? আয়তনে তো বড় মানে কি বড়? আরে ওই মানচিত্র। ও সেটা কইবি তো, জলদি চিত্রারে বিয়া কইরা আমি ওই মানচিত্র দেখাবো আমার। সিফাত তা শুনে বিড়বিড় করে আওড়ালো, আপনি মানচিত্র তো অন্ধকার, দেখাবেন কেমনে? সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, বাত্তি জ্বালাইয়া। তা শুনে সিফাত অবাক হলো, ও মা, শুনে ফেললেন নাকি ভাইজান? সুহান এগিয়ে যেতেই সিফাত আর তার পাশাপাশি দাঁড়ালো। সুহান গম্ভীর স্বরের ভঙ্গিতে বলল, একটা কথা কইবি? বলেন। ওই দিন তোর হাত থেকে গুলি ফসকাইয়া কেমনে গেল? তোর কি মনে হয় ফারাজ এলাহি কেউ একজন গুলি করছে আর এতদিন হয়ে গেল ও সেটা খুঁজা বের করে নাই? সিফাত ঢোক গিলল। প্রথমত তার সেদিনের কথা মনে পড়ে গেল। ওই দিন আসলে সে গুলি করতে গিয়ে হাত ফসকে ফেলছে, কারণ সুহান পালোয়ান ফারাজকে গুলি করতে বললেও সিফাত কিন্তু গিয়েছিল চিত্রাকে গুলি করতে। গুলি ফসকে সেদিন ফারাজের গায়ে লেগে যায়। তবে আসলেই চিন্তা হচ্ছে এখন, ফারাজ মরে গেলে এত ভয় হতো না, ভয় হচ্ছে সে এখন বেঁচে আছে, আর এতদিন যে তার উপর গুলি করা ব্যক্তির বিষয়ে যায় না বললেও ভুল হবে। আচ্ছা, সে কিছু করার আগেই তাকে সরিয়ে ফেলা যায় না? হঠাৎ সিফাতের ধ্যান ভাঙল। সুহান বলল, অনেক হইল, এবার ফারাজের সে সরাইতে হইব। চিত্রারে আমি আমার বউ কর্মী। চিত্রাঙ্গনা সিজন 2 লিখেছেন ইশরাত জাহান জেরিন, পর্ব সংখ্যা 5।
বজ্র নীরুর কোলে মাথা রেখে শুয়ে আছে। নীরু তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আচমকা বজ্র উঠে বসলো। নীরুকে ভালো করে একবার টেনে নিল কাছে। নীরু, আমরা যদি বিয়ে করি আমাদের ছোট্ট একটা সংসার তুমি সামনে রাখতে পারবে তো? নীরু হাসলো না, সোজা উত্তর দিল, সম্ভব হলে রাখবো, নইলে চেষ্টা করব। সংসার সামলানোর গ্যারান্টি কেউ দিতে পারে? বজ্র একটু চুপ করে থেকে বলল, আমার রাগ একটু বেশি, ঝগড়া লাগতে পারে। ঝগড়া না হলে সম্পর্ক টেকে না, মানুষ দুইটা, মতো দুইটা। বজ্র তাকিয়ে রইল তার দিকে শান্তভাবে, তারপর বলল, তুমি জানো আমি বাড়িতে খুব কম সময় থাকতে পারি। ডিউটি, জরুরি কল, রোগী নিয়ে দৌড়ঝাঁপ আমার বেশি। এগুলো নিয়ে সংসার সামলানো কঠিন হবে। সমস্যা হবে না? নীরু উত্তরটা ভেবে বলল, সমস্যা হবেই, কিন্তু সেটা তোমার পেশা নিয়ে নয়। সমস্যা হবে যদি তোমার সময় না পাও, আর পাওয়ার সময়টা সম্পর্কের জন্য ব্যয় না করো। বজ্র একটু থমকে গেল, মাথা নেড়ে বলল, মানে সময়ের পরিমাণ না, মান কতটা, ওইটাই আসল। 5 ঘন্টা একসাথে থেকেও কেউ কেউ দূরত্বে থাকে, আর 5 মিনিটেও মানুষ অনেক কিছু বুঝে যায়। বজ্র একটা হালকা হাসি দিল, তাহলে জলদি বিয়ে করতে হবে দেখছি। চলো করে ফেলি, আর কত লুকোচুরি বলো। এবার সবাই জানুক নীরু বেঁচে আছে। যেদিন তার বিয়ে হওয়ার কথা ছিল সেদিন কি হয়েছিল আসলে সকলের তা জানা দরকার। সবাই জানবে তো পাখি, এখনও সময়ের অপেক্ষা আছি। তোমাকে কাইসার বাড়ির বউ করার ইচ্ছে তো আমারও কম না, তবে আমি সেটা সময়ের জন্য অপেক্ষা করছি, সেটা কিছুতেই যে আসছে না। সময় কবে আসবে আন্দাজ করতে পারছি খুব জলদি। হঠাৎ বজ্র নীরু ঠোঁট ছুঁয়ে বলল, তোমার ঠোঁটটা ক্লান্ত দেখাচ্ছে, বুঝো না মেডিসিনের অভাব। আমি ডাক্তার, সামনে থাকতে তুমি মেডিসিনের অভাব ভুগে ঠোঁটটাকে কষ্ট দিবে, তা তো কী করে মেনে নিব বলো তো? বলে সে নীরুকে শক্ত করে জড়িয়ে ধরল। বাইরের বিকেলটা তৎক্ষণাৎ হয়ে উঠল আর উষ্ণ, সেই উষ্ণতা উচ্চ একান্ত ভালোবাসা। সন্ধ্যা হবে ভাব। ফারাজ দুপুরে খেয়ে ঘুমিয়েছিল। ঘুম ভাঙতেই দেখলো ছোটলোক বউটা ছোটলোকগিরি করতে কোথায় যেন চলে গেছে। এমন মেজাজ খারাপ হয় এই বউটাকে নিয়ে না। ফারাজ ঘুম থেকে উঠে অব্রকে ফোন করে। 3 তলা থেকে অব্র দৌড়ে আসে ফারাজের রুমে এসে অব্র ফারাজের পাশে দাঁড়াতেই সে বলল, কুদ্দুসের বাপ মাথা ধরে আছে, এক প্যাক খেতে হবে, ওইসব খেলে আরও ধরবে। আমার উল্টা হয় জানো না। ভাবিকে ডাকবো? শালা দুধ কলা দিয়ে মির্জাফর পালছি। ভাইয়া, আমি আপনার দুধও খাইনি আর কলাও না। ফারাজ ভ্রুকুসকে চাইতেই অব্র চুপ হয়ে যায়। তোর ভাবির পাসপোর্টের কী খবর? হবে না ভাই। আচ্ছা, ভাবির সেই সার্টিফিকেট সনদ দিয়েছি, সেটা বারবার ভুল দেখাচ্ছি কেন তাই তো বুঝতে পারছি না। সময় আসুক, একসঙ্গে না হয় বুঝবো, তবে কোথাও একটা ঘাপলা আছে রে জানিস। মানে? সময় আসুক, আমি শিওর যা হচ্ছে তা নিজ থেকে আমার চোখে ধরা দিবে। তুই বেহুদা এটার পেছনে সময় নষ্ট করিস না, বুঝলি? ফারাজ তৈরি হয়ে নিল। কালো রঙের একটা শার্ট পরে ওপরে কালো ব্লেজার জড়িয়ে নিল। গায়ে তার কাস্টমাইজ করা এলাহির সুগন্ধি মিশ্রণে তৈরি ক্লাইভ ক্রিশ্চিয়ান পারফিউমের গন্ধ। দেশের এক পারে মাখলে অপর পারে মানুষ অবধি ঘ্রাণ টের পেয়ে যাবে। ফারাজ ঘড়ি পড়তে পড়তে অব্রের সঙ্গে সিঁড়ি বেয়ে নেমে গেল। রোমানার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় তার সঙ্গে দেখা হয়ে গেল। রোমানা তাকে দেখে কেমন যেন কেঁপে উঠল। তারপর কি একটু ভেবে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করিল, জুহানের মতো আমার স্বামীরেও তুমি খুন করছো, তাই না? ময়লা হাতে লাগানোর ইচ্ছে ফারাজ এলাহির নেই, বুঝলেন তো? আপনারা আমার কাছে আগাছা মাত্র। চাইলে কবেই আগাছা উপড়ে ফেলতে পারতাম, তবে আমার নজর বড় গাছের দিকে। এসব আগাছা মেরে হাতে মাটি লাগিয়ে লাভ আছে? তবে বড় গাছ উপড়ে ফেলার সময় যদি পথে কিছু আগাছা পড়ে যায় তবে একটু হাত তো নোংরা করাই যায়। রুমানার চোখ দিয়ে জল পড়ছে। ফারাজ তা দেখে বলল, আপনাদের কাঁদতে দেখলে শান্তি লাগে। আমার মায়ের কথা মনে আছে? খোদার কাছে শুকরিয়া আদায় করুন, তার মতো আর্তনাদ এখন অবধি আপনাদের গলা চিরে বের করিনি আমি। ফারাজ 1 মিনিট অপেক্ষা না করে জলদি নেমে গেল। বাড়ির সামনে খোলা উঠানে চিত্রা আর আয়েশা ব্যাডমিন্টন খেলছে। দুজনেই খেলায় বিশেষ মনোযোগ দিয়েছে। অভ্র ডাক দিতে গেলেও ফারাজ তাকে নিষেধ করে দেয়। চিত্রাকে এমন লাফালাফি করতে দেখলেও ভালো লাগে। হঠাৎ চিত্রার নজর যায় ফারাজের দিকে। চিত্রা বলল, আপনি খেলতে পারেন? ফারাজ ভ্রুকুচকে বলল, আরও প্রমাণ চাই নাকি? আয়েশা সেই কথা শুনে হেসে ফেলতেই ফারাজ তার দিকে তাকালো। তাতেই আয়েশা চুপ হয়ে গেল। চিত্রাঙ্গনা সিজন 2 লিখেছেন ইসরাত জাহান জেরিন, পর্ব সংখ্যা 6।
এলাহি বাড়ির বৈঠকে সুহান এসে মাত্র বসেছে। রাজন একটু আগেই গোসল করেছে, সাদা লুঙ্গি আর পাঞ্জাবি পরে উপস্থিত হয়েছে বৈঠকখানায়। বৈঠকখানায় ঢুকতে না ঢুকতেই রাজন নদীকে কড়া গলায় চেঁচিয়ে বলল, জলদি চা আনার ব্যবস্থা কর, সব তোরে কি মুখে তুলে বলে দিতে হইব? নদী সেই ধমকে কেঁপে উঠল, কিন্তু সহ্য করা ছাড়া নদীর আর কিছুই করতে পারবে না। তবে সে এইটুকু জানে, যেদিন সহ্য করার ক্ষমতা হারাবে সেদিন একই সঙ্গে আরও অনেক কিছুই তাকে হারাতে হবে। নদী বৈঠকখানা থেকে বের হয়ে রান্নাঘরে যেতেই সিফাত এবার রাজনকে বলে উঠল, আপনি তো আরেকটা বিয়া করছেন, ভাবি জানে? কিসের ভাবি? ওরে কোন দিন জানি আমি মাইরা ফেলি, দেখলেই জবাই করতে মন চায়। অসহ্যকর মাইয়া লোক, কেমন ময়লা গায়ের রং। এলাহি বাড়ির কোন বউটা ওর মতন কালা টিক্কার শালি, এমন কালা টিক্কার শালি দেখতে? এমন কালা মাইয়া মানুষ নিয়া এক ঘরে শুইতেও বহুত কষ্ট হয়। হঠাৎ সুহান বলল, রাবসার কথা জানে তোমার বউ? জানলেই কি আর না জানলেই কি, ওর জানা না জানাতে আমার কিছু আসে যায় না। তবে মাইয়াটার চোখ মুখে মায়া আছে, কালা না, শ্যামলা গায়ের রং। আচ্ছা একটা কথা, এই বউ নিয়া এত ঝামেলা তো ধান্দায় লাগাইয়া দেও, বেচে দিলেই তো হয়। মায়ার প্রেমে রাজন পড়ে না, আর মায়া দিয়ে কি করমু? মায়া খারাপ জিনিস। তবে ওইটুকুন জানি, এই বালের বউরে লাথি মারা কোনো দিন বাড়ি ছাড়া করি, এটা ঠিক নাই। এটারে খালি রাখছি কারণ একটা আস্ত বলদ, এটা যা কই তাই করে। নইলে বউ যদি চিত্রার মতো হইতো তাহলে তো কবেই মরতো। ওই মাতারি কিন্তু শিয়ানা আছে। সুহান রাজনের দিকে আচমকা রাগান্বিত দৃষ্টি তাকাতেই রাজন থমকে যায়। দেখো রাজন, আমার কাজের ক্ষেত্রে পার্টনার তুমি, ভালো সম্পর্ক, তাই বললা আমি যারে পছন্দ করি তারে নিয়ে বাজে কথা কইলে মোটেও ছাইড়া দিব না। আমার মায়ের শেষ ইচ্ছা বউ দেখার, আর আমার ইচ্ছা চিত্রারে বউ করার। দেশে এত মাইয়া থাকতে কেন ওই চিত্রাই? ফারাজের সাথে এমনিতেই কি কম ঝামেলা বাধ্যা আছে? চিত্রাই। আর শুরুর দিনই আমার হওয়ার কথা ছিল ও। ওরে আমি কিন্না নিছি বুঝছ। ওই বুইরা যদি পালাইয়া না যাইতো, এই চিত্রার কথা আমারে কইতো, তা ওরে বাঁচাইয়া রাখতাম। কিন্তু ওই হালায় পালাইছিল, সাহস কত বড়। এখন তুমি যে কইলা সুহান ভাই, একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা কি? কইতাছি, তার আগে কও রোশান কি নতুন ডিলটা সামলানোর জন্য রাজি হয়েছে? কারণ ওইটা সে ছাড়া কেউ সামলাতে পারবো না। যে সিংহ থেকে ভেজা বেড়াল হয়েছে, বউয়ের আসল ছাইরা কিছুই বুঝে না। আমি তারে অনেকবার বুঝাইছি আমার টাকা দরকার, তার সামনে যদি ডিল হাতছাড়া হয় খোদার কসম কিয়ামত হইয়া যাইব। আমি রাজন ভালো করেই জানি সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কেমন করে পাকাইতে হয়। তবে সমস্যা কিন্তু এখন চতুর্দিক দিয়া একজনই ঘটাইতেছে। কেডা মানে? ফারাজ এলাহি ছাড়া আর কে? সে এখানে আসার পর থেকে ঝামেলা শুরু হয়েছে। তার মায়ের খুনের পেছনে তোমার বাপ মাও আছে। বাপের খেল তো খতমই করছে, তার পোলাপান গড়ে কি ছাড়বো? জোহানও কিন্তু ছাড় পায় নাই। রাজন একটু চিন্তায় পড়ে গেল। আসলেই এই ফারাজ এলাহির জন্য কিছুই হচ্ছে না, কিছু তো একটা করা লাগবে। সুহান উঠে দাঁড়ালো, রাজনের কাঁধে হাত রেখে বলল, ফারাজের একমাত্র দুর্বলতা চিত্রা, আর যদি সেখানকার হাত দিতে পারি তো কাজ হইব। মায়েরা ফেলবা চিত্রারে? আরে দূর, ওরে তো আমি পছন্দ করি, ওরে বউ বানামু। তবে ওরে ব্যবহার কইরা ফারাজরে কিন্তু মারা যাইব। এটা অসম্ভব। ওরা দুজন আঠার মতো সারাদিন লাগিয়া থাকে, কত প্রীতি। আমি সেই আটা হইতে সরিষার তেল মাখাইয়া টাইন্না ছিড়মু। আমারে খালি সময় দাও। চিত্রারে আমার হইতে সাহায্য করলে তোমার ভাগের আরও 20% শেয়ার আমি তোমার নামে কইরা দিমু। এখন কি চাও, শেয়ার নাকি ফারাজ এলাহি পায়ের তলায় পড়ে থাকতে? রাজন চুলে হাত বোলাতে বোলাতে কি যেন ভাবলো। হঠাৎ সেই সময় নদী এসে চা নাস্তা নিয়ে হাজির হলো বৈঠকখানায়। একটা সাদামাটা শাড়ি পরেছে, শ্যামবর্ণা নদীকে এই রঙেও ভীষণ মানিয়েছে। কোকড়া চুলগুলো তার খোপা করা, মাথায় টেনে দেওয়া আছে ঘোমটা। হঠাৎ নদী ঝুঁকে সিফাতের চা দিয়ে রুম থেকে বেরিয়ে যেতেই সিফাত রাজনকে কি একটা ইশারা করলো। নদী তা বুঝলো না। সে চলে যেতেই সিফাত সোহানকে আবদার করে বলল, ভাই, আমার কিন্তু রাজনের বউরে ভালোই পছন্দ হয়েছে, ব্যবস্থা করা যাইব না কোনো?
সুহান রাজনের দিকে তাকাতেই রাজন বাঁকা হেসে জবাব দিল, বিয়া করাইয়া দিমু না একেবারে। আজকে রাতেই দিয়েন। আজকে রাবসার কাছে জামুরাইতে, বাসায় ফারাজ থাকবে। আয়সা যদি কাম সারতে পারো তো সারো, পরে গুয়া মারা খাইলে আমি দেখতে পারুম না, বলে হাসল রাজন। নদী দরজার বাইরে দাঁড়িয়েছিল মিষ্টি নিয়ে ঢুকবে বলে, কিন্তু স্বামীর কথাগুলো শুনে তার পা থমকে দাঁড়ায়, বুকটা কেঁপে ওঠে, চোখে জল। তার স্বামী রাতে তার রুমে অন্য পুরুষকে যেতে বলছে, বউয়ের সঙ্গে নোংরামি করতে বলছে। হঠাৎ রুমের দরজা খুলে রাজন বের হয়ে এলো, তার পেছনে বাকিরাও এলো। নদীর শরীরটা কেঁপে উঠল। নদীকে দেখে রাজন বলল, তোর বালের আর আপ্যায়ন মারাইতে হইব না, সামনে থেকে যা। এক প্রকার ধাক্কা দিয়ে নদীকে সামনে থেকে সরিয়ে দিল সে, তারপর হরহর করে বেরিয়ে গেল। যাওয়ার সময় সিফাত নোংরাভাবে নদীর দিকে চাইল, শীষ বাজিয়ে যেতেই নদীর চোখের স্রোত বাড়তে থাকলো। রাজন কিছু বলল না, ফিরে তাকালো না, কিছু বলা তো দূরের বিষয়। তবে সুহান বাইরে যাওয়ার আগে দোতলায় সিঁড়ি বেয়ে চিত্রাকে নামতে দেখলো। চিত্রা আর তার চোখাচোখি হলেও তাড়াহুড়োয় অন্য কোথাও হারিয়ে গেল। একটা জরুরি কল এসেছে, মানুষ মারার কাজ হয়তো। সুহান বাইরে গিয়ে সরাসরি গাড়িতে উঠে বসলো, তারপর মুছে হাত বুলিয়ে সিফাতকে আলতো করে বলল, চিত্রা কি আসলেই তালুকদার বাড়ির মাইয়া? তোর কি মনে হয় না ফারাজ রে চিত্রা এখনো ক্ষমা করে নাই? এমন ভাবার কারণ, কেউ নিজের বাপ মায়ের খুনিরে ভালোবাসতে পারে? যাক, এত কিছু জানার দরকার নাই। তবে এই কথা হলো, চিত্রার বিষয়ে আমি আরও ভালো কইরা জানতে চাই। তালুকদার বাড়িতে 7-8 জন মানুষ মরল, এক আর সে বাচ্চা গেল, আর এখন ঘুরা ফিরা এই মেয়ে তার পরিবারের খুনির বউ। খুব স্বাভাবিক হইলেও খানিকটা অস্বাভাবিক, তাই না? রাতে কাজ শেষ করে রাজমিস্ত্রির দলটা এলাহি বাড়ি থেকে বেরিয়ে সোজা বড় রাস্তার দিকে পা বাড়ালো। এলাহি বাড়ির সামনে দিয়ে যাওয়া এই রাস্তাটির নাম হচ্ছে এলাহি সড়ক। সড়কে ঢুকে একেবারে শেষ মাথায় এলাহি বাড়ি। কিশোরগঞ্জ সদরে এলাহি নামটাই মানুষের মুখে মুখে। বেশিরভাগ জায়গায় জমি এলাহিদের নিজস্ব। এক সময় জমিদার ছিল, এইটুকু নাম আর আধিপত্য তো এমনি এমনি আসেনি। দলটা এলাহিদের পারিবারিক কবরস্থান পাশ দিয়ে বড় রাস্তায় উঠে বাঁক নিতেই হঠাৎ রসু থেমে বলল, ভাই প্রস্রাব পাইছে, আপনারা যান, আমি আইতেছি। বাকি লোকজন দাঁড়ালো না। অভ্যস্ত পথ, অভ্যস্ত রাত। রসু সিগারেট ধরালো, একটা বিড়িতে আগুন জেলে বাসজারের সামনে গিয়ে বসে পড়লো। লুঙ্গি ঠিক করে ঠোঁট চেপে ধরলো সিগারেটটায়, ধোঁয়া টেনে নিল, তারপর বাতাসে ছেড়ে দিল। গুনগুন করতে করতে নিজের কাজে মন দিল। হঠাৎ তখনই তার গান থেমে গেল। প্রথমে পাত্তা দিল না। রাতের নীরবতা অনেক সময় মাথার ভেতর শব্দও চুপ করে যায়, কিন্তু পর মুহূর্তে বুকের ভেতর কেমন একটা খচখচ শুরু করলো। ভয় না, পুরুষ মানুষের আবার কিসের ভয়? সে কান খাড়া করলো। পাতার নড়চড় নেই, বাতাসও থেমে আছে। তবু মনে হলো কেউ একজন পিছনে দাঁড়িয়ে আছে। রসুর গলা শুকিয়ে এলো, সিগারেটের ধোঁয়াটা একেবারে কেমন যেন গা জ্বালিয়ে দিল। সাহস করে সে ধীরে ধীরে পেছনে ফেরানোর চেষ্টা করলো, খুব ধীরে, যেন পুরোটা ঘুরলেই যদি কিছু বদলে যায়। পুরোটা ঘুরে দাঁড়ানোর আগেই রসুর নাকের এক ধরনের তীব্র অচেনা গন্ধ এসে লাগলো। বুঝে ওঠার আগেই মাথার ভেতরটা কেমন ঝিমিয়ে এলো। শব্দগুলো দূরে সরে যেতে লাগলো। ঝিঝি পোকার ডাক, নিজের নিঃশ্বাস যেন সব পানির নিচে চলে গেছে। সে কিছু বলতে চাইলেও গলা দিয়ে শব্দ বেরোলো না। চোখের পাতা ভারী হয়ে এলো, এমন ভারী সে খুলে রাখাটাই কষ্টকর। চারপাশ ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো। বাঁশঝাড় অন্ধকার সব গলে গিয়ে একটানা কালচে ছোপে মিলিয়ে গেল। শেষ মুহূর্তে শুধু মনে হলো ভুল জায়গায় থমকে আছে সে। তারপর চোখটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে এলো। বাজিতপুর হাসপাতাল। দূরের ওয়ার্ড থেকে ভেসে আসে কাশি, স্ট্রেচারের চাকার শব্দ, নার্সের হালকা পায়ের আওয়াজ ভেসে আসছে। করিডোরের সাদা আলোয় দেয়ালগুলো কেমন নিষ্প্রাণ লাগছে। মার্জিয়া জানলার পাশে বসেছিল, হাসপাতালের দেওয়া পাতলা চাদরটা গায়ে জড়িয়ে। চোখ দুটো আগের মতো ফাঁকা নয়, অনেকদিন পর চোখে একটা স্থিরতা এসেছে। স্বামী, সন্তান, বৌমা এক এক করে সবাই যাওয়ার পর যে মানুষটা দিনের পর দিন কথা বলতো না, সে আজ জানালার বাইরে তাকিয়ে থাকে। শুধু তাকিয়ে থাকা এটুকুই এখন তার বড় জয়। দরজার পাশে হালকা শব্দ হতেই সে ঘুরে তাকালো। সোহাগ ঢুকছে। সারাদিনের ক্লান্তি তার মুখে স্পষ্ট। ধুলামাখা জামা কাঁধে ঝুলে পড়েছে। তবু মাকে দেখেই সে একটু সোজা হয়ে দাঁড়ালো। আইসস? মার্জিয়ার কণ্ঠটা কেমন শুকনো। সোহাগ চেয়ারটা টেনে বসলো। হ্যাঁ আম্মা, দেরি হয়েছে, কাজটা আজ একটু বেশি ছিল। খাইছস কিছু? দুপুরে রাতে আর খাই নাই কিছু।
মার্জিয়া কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে ধীরে বলল, কাজ বেশি কইরা শরীর ভাঙ্গিস না, তোরে দেখে আমার ভয় লাগে। সোহাগ হালকা হাসলো। ভয় পাইও না, আমি ঠিক আছি। ঠিক আছিস বলেই তো ভয় লাগে। সবাই ঠিক আসছিল। কথাটা শেষ করলো না মার্জিয়া। কিছুক্ষণ নীরবতা। হাসপাতালের দূরের ঘড়িতে টিকটিক শব্দ হলো। আম্মা আম্মা, হ্যাঁ বল। হ্যাঁ ক। আচ্ছা, ডাক্তারগর লগে কথা কইছে, উনি কইছে তুমি আগের চাইতে ভালো আছো। মার্জিয়া জানালার দিকে তাকিয়ে বলল, ভালো মানে কি সোহাগ? মানে তুমি আগের মতো চুপচাপ থাকো না, এখন একটু কথা কও। মানুষ চিনতে পারো? মানুষ চিনতে পারাই তো কষ্ট। সে একটু থেমে যোগ করলো, তবু মাথার ভেতর শব্দটা এখন কম। সোহাগ মাথা নিচু করে বলল, এইটাই অনেক আম্মা। মার্জিয়া ছেলের দিকে তাকালো। অনেকদিন পর এমনভাবে তাকালো। তুই সারাদিন আমার লাইগ্যা খাটোস, তোরও তো একটা জীবন আছে। সোহাগ ধীরে ধীরে বলল, আমার জীবন তো এখন কেবল আপনি। চোখের সামনে ঝাপসা করে ভাসলো চিত্রার ছবি। ওই ছবিটা চোখের সামনে এলেই বুকটা ফাটে। মার্জিয়া কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে ছেলের কাঁধে রাখলো। হাতটা কাঁপছিল না, এটাই সবচেয়ে বড় কথা। বারিদপুর হাসপাতালের রাতটা আর নীরব হয়ে এলো। মায়ের ওয়ার্ড থেকে বেরিয়ে সোহাগ করিডোরে এসে দাঁড়ালো। দেয়ালে হেলান দিয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেললো। মনে হলো শ্বাসটা ফুসফুসে ঢুকছে না, কোথাও আটকে গেছে। সারাদিন কাজের পর এই ক্লান্তি নতুন না, নতুন হলো এই ক্লান্তির ভেতর বিশ্রাম নেই। তার চোখের সামনে হঠাৎ দিনের দৃশ্যগুলো ভেসে উঠল। মাটির গন্ধ, ঘামের তাপ, মানুষের রূঢ় কথা, টাকা না থাকার হিসাব। সকালে বেরোনোর সময় মাকে দেখে এসেছে, রাতে এসে আবার দেখা যাচ্ছে। এই দুই মুহূর্তের মাঝে তার নিজের জন্য কিছুই নেই। সে জানলার পাশে দাঁড়ালো। বাইরে নীরব রাস্তা, দূরে মেঘনার দিক থেকে আসা ঠান্ডা হাওয়া বুকের ভেতর ভারী হয়ে এলো। আমি কতদিন এভাবে টানতে পারবো? প্রশ্নটা কাউকে করিনি, নিজেকেই। মায়ের কথা মনে পড়লো। তুই থাকলেই জানি আমি একা না। এ কথায় সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় বোঝা। সে ভয় পায় একদিন যদি ভেঙে পড়ে, ভয় পায় যদি কাজ হারায়, ভয় পায় যদি মায়ের সামনে শক্ত থাকতে না পারে। সোহাগ দু হাত দিয়ে মুখটা ঢাকলো। চোখে জল আসে না, কাঁদতেও পারে না। কাঁদলে যেন সব কিছু একসাথে বেরিয়ে আসবে, সে ভয়টাই বড়। হঠাৎ ওয়ার্ডের দরজা একটু শব্দ করে খুললো। মার্জিয়ার কণ্ঠ ভেসে এলো, সোহাগ। সে তাড়াতাড়ি নিজেকে সামনে নিল, গলা পরিষ্কার করে বলল, হ্যাঁ আম্মা, আসি। ভেতরে ঢোকার আগে একবার নিজের বুকটা চাপ দিয়ে ধরলো। শুধু আরেকটু শক্ত থাকতে হবে। বাজিতপুর হাসপাতালের রাতটা তার দিকে তাকিয়ে কিছু বলল না, কিন্তু সোহাগ জানে এই নীরবতার মাঝে তার লড়াই চলছে, কঠিন এক লড়াই। মাছের গোডাউনটা কিশোরগঞ্জের পুরনো নদীবন্দরের ধারে। বরফ গলানো পানির সঙ্গে মাছের আঁশ আর রক্ত মিশে মেঝেতে চিকচিক করছে। চারপাশে বড় বড় কাঠের ক্যারেটে রুই কাতলার স্তূপ। চোখগুলো নিস্তেজ হয়ে তাকিয়ে আছে ছাদের দিকে। ছাদের ফাঁক দিয়ে ঝুলে থাকা হলুদ বাল্বগুলো আলো দেয় কম, ছায়া দেয় বেশি। ফারাজ একটা উল্টে রাখা ক্যারেটের উপর বসে আছে, কপালের ভাঁজে বিরক্ত। গন্ধটা তার সহ্য হয় না, কখনোই হয়নি। সে এই শহরের মানুষ, তবে এই শহরের স্বভাবও তার নয়। ঠিক তখনই অব্র এসে ঢুকে গোডাউনে। ফারাজ মুখ কুঁচকে তাকিয়ে বললাম না আসার সময় স্প্রে নিয়ে আসবি, এই মাছের গন্ধে দম নেওয়া যায়। অব্র কিছু বলার আগেই ফারাজ তার হাতে থেকে একটা স্প্রেটা কেড়ে নেয়। একের পর এক চাপ দিয়ে দেয় নিজের চারপাশে, তবুও গন্ধ যায় না, শুধু একটু সহনীয় হয়। কিছু করার নেই, কিশোরগঞ্জের মানুষ এরা। মাছই এদের ধর্ম, ব্যবসা, সব। ফারাজ চোখ তুলে তাকায়। স্প্রে নামিয়ে হঠাৎ কণ্ঠটা কড়া করে বলে ওঠে, কিরে এই রাজমিস্ত্রি, রাসু না হিসু ওটা কই? ধরে আনতে বলছিলাম না। অব্র গলা খাকারি দেয়। হিসু না মানে রাসুকে পাইনি ভাই, অনেক খুঁজেছি। ফারাজ ঠোঁট বাঁকায়, টু মাছ ছোটলোকি কারবার। সত্যি ভাই, কোথাও পাইনি। ফারাজের চোখ সরু হয়। আমার ওর চোখ দুটোই চাই। অব্র ধীরে বলে, দেখছি ভাই। ঠিক তখনই ফারাজের ফোন বেজে ওঠে। সে উঠে দাঁড়ায়, এক হাতে ফোন ধরে অন্য হাতে প্যান্টের ভাঁজ
ভাঁজ ঠিক করে কথা শেষ করে প্যান্টে ফোন ঢোকায়। অভ্র সাবধানে জিজ্ঞেস করে, কোথাও যাবেন নাকি ভাই? ফারাজ হালকা হাসলো। একটা কাজ আছে, গাড়ি বের করো কুদ্দুসের বাপ। একটু থেমে চোখ মেরে বলে, ভাবছিলাম চোখ বের করে বাংলা মদ দিয়ে হাত ধুয়ে পবিত্র করব, বাসায় গিয়ে কলিজা ভুনা দিয়ে ভাত খাবো। হলো না রে, মায়ের কষ্টে মায়েরই পেছনটা অবধি নড়ে হচ্ছে। অভ্র ভুরু কুচকে বলল, কী সব শুরু কি কথাবার্তা। ফারাজ কিছু বলল না, শুধু গোডাউনের ভেতর একবার দেখে নিল। মরা মাছের চোখের শাড়ি, বরফের উপর জমে থাকা নোংরা পানি, আর এই শহরের গন্ধ, যেটা কোনোদিন আপন করে নিতে পারেনি সে, নাকি মাতৃভূমির টানে আপন করেই নিবে। এসব ভাবতে ভাবতে সে বেরিয়ে যায়। গাড়ি ফেলে ফারাজ হেঁটে ঢোকে অন্ধকার জঙ্গলের ভেতর। পিচের রাস্তা অনেক আগেই শেষ হয়ে গেছে। এরপর শুধু কাঁচা মাটি, শুকনো পাতা আর জঙ্গলে ভেজা গন্ধ। গাছগুলো এখানে লম্বা নয়, কিন্তু ঘন। এমন ঘন যে আকাশের একটি টুকরো ঠিকমতো দেখা যায় না। জঙ্গলের ভিতর দিয়ে একটা নদী বয়ে গেছে, চৌড়াও না কিন্তু গভীর। নদীর ধারে কাদা জমে আছে, তার উপর ছাপা পায়ের ছাপ। বোঝা যায় এখানে কেউ আসে, তবে নিয়মিত না। নদীর একেবারে কিনারায় একটা বাড়ি। এখানে একটাই বাড়ি, চারপাশে আর কোনো ঘর নেই, কোনো আলো নেই, কোনো মানুষের শব্দ নেই। যেন এই বাড়িটা ইচ্ছে করেই আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। দেয়ালগুলো পুরনো, চুন উঠে গেছে জায়গায় জায়গায়। টিনের চালটা জং ধরা, কিছু অংশ নিচু হয়ে বসে গেছে। জানালাগুলো কাঠের, শিক কাপা, কয়েকটা পাল্লা আধখোলা। ভেতরটা দেখা যায় না, শুধু অন্ধকার জমে থাকে। বাড়িটার সামনে একটা শুকনো উঠোন, ঘাস নেই, শুধু শক্ত মাটি আর ছাইয়ের মতো ধূসর ধুলো। উঠানের একপাশে একটা মরা কাঁঠাল গাছ, ডালগুলো নখের মতো আকাশের দিকে তাকিয়ে আছে। নিচে পড়ে থাকা পাতা আর পচা ফলের গন্ধ বাতাসে ভাসছে। জঙ্গল এখানে চুপ করে থাকে। পাখির ডাক নেই, পোকামাকড়ও যেন শব্দ করতে ভুলে গেছে। শুধু নদীর গা ঘেঁষে মাঝে মধ্যে একটু শব্দ হয়। পানি নড়াচড়া করলে যেমন হয়, কিন্তু কিছু দেখা যায় না। এই জায়গাটা এমন এক জায়গা যেখানে কেউ লুকাতে চাইলে লুকাতে পারবে, আবার কেউ হারিয়ে গেলে খুঁজে পাওয়ার লোকও থাকবে না। ফারাজ একা দাঁড়িয়ে থাকে। এই বাড়ি তার কাছে নতুন না, কয়েকবার এসেছে, তবে নিয়মিত না। গুলি লাগার আগের দিন শেষবার এসেছিল। ফারাজ দরজার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত কাঠের দরজাটা দেখলো। হাতলটা ঘষে ঘষে মসৃণ হয়ে গেছে। ঠেলা দিতেই দরজাটা একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ করে খুলে যায়। ভেতরে ঢুকতেই ঠান্ডা লাগে। জঙ্গলের ঠান্ডা না, পুরনো দেয়ালের ভেতর জমে থাকা ঠান্ডা। ঘর অন্ধকার না, আবার আলোও না। জানালার ফাঁক দিয়ে নদীর দিক থেকে আসা নীলচে আলো মেঝেতে ছড়িয়ে আছে। মাটি ঘেঁষে কিছু জায়গা ফাটল, দেয়ালে স্যাঁতসেঁতে দাগ, মানুষের হাতের ছাপের মতো। ভেতরে আর কোনো শব্দ নেই, ঘড়ির টিকটিক নেই, রেডিও নেই, এমনকি ইঁদুরের নড়াচড়াও নেই। ফারাজ ধীরে ধীরে হাঁটে। বাড়ির ভেতরে একমাত্র রুমটার দরজা আধখোলা। ফারাজ দরজাটা ঠেলে দেয়। রুমটা ছোট, খুব গোছানো নয়, আবার অগোছালো না, যেন কেউ এখানে আছে কিন্তু নিজের অস্তিত্ব রেখে যেতে চায় না। একপাশে লোহার খাট, পাতলা চাদর বিছানো। খাটের পাশে ছোট একটা টেবিল, আর তার উপর একটা গ্লাস, ভেতরে অর্ধেক পানি। জানালার কাছে এসে কাঠের চেয়ার, আর তার উপর ভাঁজ করা কাপড়। খাটের ধারে বসে আছে একটা তরুণী, চুল খোলা, কাজ ছুঁয়ে নেমে গেছে। মুখটা আধো আলোয় চেনা যায় না, অচেনাও নয়। চোখ দুটো বড়, কিন্তু ভয় নেই, কৌতূহলও না, শুধু অপেক্ষা। ছিমছাম গরনের এই তরুণী হঠাৎ করে পিছনে ফিরে তাকায়। ফারাজকে দেখা মাত্র মলিন হাসি ফুটে ওঠে। সে ফারাজকে বলে, আপনি তাহলে এসেছেন? এলাম তো। আমি আর কতদিন এভাবে একা থাকবো বলতে পারবেন? যতদিন তোমায় একা রাখি। চিত্রাকে আমার কথা বলুন, আমার এই একলা জীবনে আর ভালো লাগছে না। এই অপেক্ষা, একাকিত্ব নিয়ে বাঁচা যায়? দেখা করতে চাও? ফারাজ জবাব দিল না। ব্লেজারটা খুলে মেয়েটির দিকে তাকালো, ছুঁড়ে দিল এক রহস্যময় ঠোঁটের বাঁক।